আয়নাঘরে বন্দী ছিলেন এমন আরও দুইজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে একজন হলেন বাড্ডা লিটন, যার সাথে সেলিমকে একই ঘরে রাখা হয়েছিল। দ্বিতীয়জন হলেন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার, যিনি সেলিমের পাশের ঘরে ছিলেন। তৃতীয় আরেকজন হলেন বংশালের যুবদল নেতা সোহেল, যার সাথে সেলিমের কথা হয়েছিল, কিন্তু তাকে আমরা পুরোপুরি শনাক্ত করতে পারিনি। ওই দিনটা খুব মারধর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় নাই, আমাকে আপনার আরেকটা রুমে নিয়ে যায়, অনেক দূর হাঁটায় নিয়ে যায়। অনেক দূর হাঁটানোর পর একটা রুমে নিয়ে যায় যেখানে প্রচণ্ড গরম ফিল করি প্রথম অবস্থায়। তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই। তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলেন, উনি খুব চুপচাপ ছিলেন, একেবারে চিকন ছিলেন, আর ওনার শরীরের সামলা ছিল, লম্বা চূড়া। তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিল যে আমার নাম লিটন, আমার বাড়ি বাড্ডাতে। উনি বাড্ডা লিটন। উনি সম্ভবত 2017 সালে বা 16 সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। আপনার ওইটাকে মার্শাল আর্ট বলছিল না এক্স্যাক্টলি, মানে ক্যারাতি বলছিল আর কি। তো আমি বুঝি নাই, তখন উনি মার্শাল আর্ট বললো আমাকে, ক্যারাতি সম্ভবত। বাড্ডা লিটন সম্পর্কে সেলিম যে বর্ণনা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ডেটাবেজে এই বর্ণনার সাথে মিলিয়ে অনুসন্ধান শুরু করি। আমাদের অনুসন্ধানে শেখ মোহাম্মদ আবু সালে নামক একজনের সন্ধান পাই, যিনি ঢাকার একটা কারাতে স্কুলে প্রশিক্ষক ছিলেন। 2016 সালের নভেম্বরে র্যাব তাকে গ্রেফতার দেখায়। সে সময় অভিযোগ আনা হয় যে এই আবু সালে ওরফে লিটন ওরফে হুরাইরা একজন জিহাদি সন্ত্রাসী এবং তিনি আইসিসের কারাতে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। আমরা তার ছবি সেলিমকে দেখাই এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেন যে এই শেখ মোহাম্মদ আবু সালেই সেই বাড্ডা লিটন যার সাথে তার আয়নাঘরে দেখা হয়েছিল। এখানে ঘটনার টাইমলাইনটা খুব ইন্টারেস্টিং। জুন মাসের দিকে যে লোক ডিজিএফআই এর হেফাজতে ছিল, নভেম্বর মাসে তাকে র্যাবের হাতে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেটাকে আবার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের একটা সাফল্য হিসাবে প্রচার করা হয়েছে। তো ওই বাড্ডা লিটনের সাথে মোটামুটি একটু সময় যাওয়ার পরে উনি আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো, আমি বললাম। তো উনিও ওনার পরিবারের কথা বললো যে ওনার 2টা বাচ্চা আছে। উনিও মাঝে মাঝে খুব কান্নাকাটি করতো। তো আমি রাত্রে একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে পুলিশ তাড়া করছে, আমি আমার বাড়ির পিছন দিয়ে ওয়াল টপকিয়ে বের হয়ে গেছি। তো আমি এটা ওনাকে বলি। উনি আবার ওই যে আমার বাম পাশে যে ব্যক্তি ছিল ওনার সাথে ওই ফ্যান বন্ধ করার অবস্থায় কথা বললো, ওনার সাথে বললো যে সেলিম একটা স্বপ্ন দেখলো। তো উনি বললো যে এটা তো খুব ভালো সংবাদ, উনি খুব দ্রুতই মনে হয় মুক্তি পাবে। তো তখন উনি বললো যে টয়লেটের মধ্যে সব টয়লেটে, উনি বলছে যে ওনাকে যেই টয়লেটে নিয়ে গেছে ওইখানে উনি ওনার আম্মার নাম্বারটা লিখে রাখছিল। তো নাম্বারটা আমার এখনো মনে আছে। আমি কি নাম্বারটা বলবো আপনাকে? 017-140। ওই লিটন আর ওই ব্যক্তি কথা বলতো, আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যানটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়, একেবারেই নিঝুম হয়ে যায়, মনে হচ্ছিল যে আপনি পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় আছেন, কোনো শব্দ নেই, একেবারেই নিঝুম হয়ে যায়। এটা নির্দিষ্ট মেবি আপনার 30 মিনিট 40 মিনিটের জন্য এই সময় কথা বলতো। তারা ওয়ালের মধ্যে আঘাত করার পর ওই পাশ থেকে কথা বলতো। ওনারা দরজার সামনে দাঁড়িয়ে, লিটন দরজার এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতো। মানে আমি যখন ওই স্বপ্নের ব্যাখ্যা বললাম তো উনি বলছে যে হয়তো উনি খুব দ্রুত ছাড়া পাবে। তো আমার নাম্বারটা টয়লেটে লেখা আছে, সব টয়লেটে। উনি বলছে যে সব টয়লেটে ওনার নাম্বার উনি লিখে রাখছে। তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখছি। তো উনি তখন বলল যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে। উনি ওই লিটন আমাকে বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন, এতটুকুই। মালয়েশিয়াতে আসার পরে আমি ওই নাম্বারে কল দিই, একজন বুড়া মহিলার সাথে আমার কথা হয়। উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই। বললো যে আপনি যে ফোন দিয়েছেন আপনি তো বিপদে পড়ে যাবেন। তো আমি বললাম যে কেন? বলছে যে আমাদের বাসার নাম্বার সব নাকি, ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্টের আওতায় ট্যাকিং করা নাকি, উনি এটা বললো আমাকে। আমি বলছি যে আমি দেশের বাইরে থেকে, আর আমি তো কোনো অপরাধী না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেলিম যে নাম্বারটাতে কল করে ওই ইংলিশ মিডিয়াম টিচারের মায়ের সাথে কথা বলেছিলেন, সেই নাম্বারটাতে আমরাও কল করি এবং নিশ্চিত হই যে সেটা তেহজিব করিমের মা মুমতাজ করিমের নাম্বার। 2016 সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে তেহজিব করিম নিখোঁজ হন। 3 বছর পর 2019 সালের মে মাসে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি জিহাদি সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলেন। আমরা ধরে নিচ্ছি যে এই এতগুলো দিন তিনি রাষ্ট্রীয় হেফাজতে গুম ছিলেন। এখানে একটা প্যাটার্ন লক্ষণীয়।
একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখা হচ্ছে এবং কয়েক মাস বা কয়েক বছর পরে তাকে আদালতে হাজির করে বলা হচ্ছে যে তিনি জিহাদি সন্ত্রাসবাদে জড়িত। শেখ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও এটা ঘটেছে। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون